৪৮ ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দিতে ব্যর্থ হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করে দেবার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে তেহরানের সরকারি অবকাঠামোর ওপর ধারাবাহিক হামলা শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জবাবে দক্ষিণ ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এতে দিমোনা ও আরাদ শহরে শতাধিক মানুষ আহত হয়েছেন। তবে আইআরজিসির দাবি, তাদের এই হামলায় ইসরায়েলে ২ শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। ইরানে ধারাবাহিক হামলার ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে তারা তেহরানের সরকারি অবকাঠামোর উপর ধারাবাহিক হামলা শুরু করেছে। এছাড়া তেহরান, কারাজ, ইস্পাহান এবং নাতানজ সহ ইরান জুড়ে মার্কিন ও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এদিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আরাদ ও ডিমোনাতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বহু মানুষ আহত হয়েছেন। এই হামলার পর শহরটির একটি হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ইরান বলেছে তাদের নাতানজ পারমাণবিক স্থাপনায় হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ঘটনাকে যুদ্ধের এক কঠিন দিন বলে অভিহিত করেছেন। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি স্বীকার করেছে তাদের সর্বশেষ ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোতে ইসরায়েলের আরাদ, ডিমোনো, বীরশেবা সহ কয়েকটি শহরের সামরিক স্থাপনা এবং নিরাপত্তা কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। আইআরজিসির দাবি, এসব হামলায় ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। তবে ইসরায়েল কোনো নিহতের খবর নিশ্চিত করেনি। এছাড়া সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে অবস্থিত সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি জানিয়েছে ইরানের নৌবাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটির বিভিন্ন স্থাপনা ধ্বংস করেছে। এদিকে ট্রুথ সোশ্যালে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যে ৪৮ ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দিতে ব্যর্থ হলে তিনি ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো নিশ্চিহ্ন করে দেবেন। অন্যদিকে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো নিশানা করা হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুক্ত সব জ্বালানি অবকাঠামোতে পাল্টা হামলার হুমকি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। মনিরুজ্জামান বাবু, একাত্তর। ইসরায়েলের ডিমোনা শহরে চালানো হামলাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে ইরান, কারণ এই শহরটি ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা এবং কৌশলগত প্রতিরোধের মূল ভিত্তি হিসেবে বিবেচিত। বিশ্লেষকরা বলছেন, এই আঘাতকে কেবল একটি সামরিক অভিযান হিসেবে দেখার সুযোগ নেই, বরং এটি তেল আবিবের দীর্ঘদিনের নিরাপত্তা বলয়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তেহরান। অরিসুল ইসলামের প্রতিবেদন। ইসরায়েলের ডিমোনা শহরে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলাটি গুরুত্বপূর্ণ হিসেবেই বিবেচনা করছে দেশটি। কিন্তু কেন এই শহরটিকে হামলার জন্য বেছে নিল ইরান? কেনই বা এটি গুরুত্বপূর্ণ বলছে তারা? ডিমোনা কোনো সাধারণ শিল্প বা সামরিক কেন্দ্র নয়, এটি ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির মূল কেন্দ্র হিসেবে বিবেচিত। এই শহরের কাছেই নেগেভ পারমাণবিক গবেষণা কেন্দ্র অবস্থিত। ধারণা করা হয় এখানে ইসরায়েলের অঘোষিত পারমাণবিক অস্ত্রের মজুদ রয়েছে, যদিও ইসরায়েল কখনোই নিজেদের পারমাণবিক অস্ত্র থাকার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। এছাড়া এই জায়গাটিতে গত কয়েক দশকে ইসরায়েল বিপুল অর্থ বিনিয়োগ করে একটি বহুস্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে, যা দীর্ঘদিন ধরে ইসরায়েলের প্রযুক্তিগত ও নিরাপত্তাগত ঝুঁকি সামলেছে। কিন্তু এমন প্রতিরক্ষা ভেদ করে হামলা হওয়া অশনি সংকেত দিচ্ছে তেল আবিবকে, কারণ এই স্থানে যে কোনো ধরনের আঘাত সরাসরি তেল আবিবের অন্যতম প্রধান শক্তির ভিতকে নাড়িয়ে দিতে পারে। ডিমোনার অবস্থানও এই ঘটনার গুরুত্ব বাড়িয়েছে। স্থাপনাটি নেগেভ মরুভূমির গভীরে হওয়ায় নিরাপত্তার জন্যই বেছে নিয়েছিল ইরান, কিন্তু সেখানে কোনো ধরনের হামলা ইঙ্গিত দেয় যে নিরাপত্তা ব্যবস্থা আগের মতো কার্যকর নেই ইসরায়েলের। এই হামলা এমন এক সময় হয়েছে যখন ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা তুঙ্গে। বিশ্লেষকদের মতে এটি শুধু যুদ্ধের সাধারণ আঘাত নয়, বরং প্রতিপক্ষের গভীরে গিয়ে সক্ষমতা প্রদর্শনের একটি বার্তা, যা সংঘাতকে দুই পক্ষের শক্তির জানান দিচ্ছে। অরিসুল ইসলাম, একাত্তর।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ভবন ধসে অন্তত ২০ জন আহত হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অব্যাহত সামরিক ঘাঁটিগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় যুদ্ধের প্রথম ২ সপ্তাহেই ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় $৮০ কোটি। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এবং বিবিসির যৌথ বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর প্রথম সপ্তাহে তেহরানের হামলায় বেশিরভাগ ক্ষয়ক্ষতি হয়, যদিও মার্কিন সম্পদের ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনও স্পষ্ট নয়। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ জানিয়েছে অঞ্চলটিতে মার্কিন ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতির খবর কমিয়ে প্রকাশ করা হয়েছে। যদিও ক্ষয়ক্ষতি ব্যাপক বলে মনে হচ্ছে, তবে আরও তথ্য না পাওয়া পর্যন্ত প্রকৃত ক্ষতির হিসাব জানা সম্ভব হবে না। এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর বা সেন্ট্রাল কমান্ড কোনো মন্তব্য করতে রাজি হয়নি। উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলা অব্যাহত থাকায় দেশটির দূতাবাসের কর্মীদের বহিষ্কার করেছে সৌদি আরব। তাদের আগামী ২৪ ঘন্টার মধ্যে সৌদি আরব ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের চলমান হামলা আন্তর্জাতিক নীতির স্পষ্ট লঙ্ঘন এবং ইসলামী ভ্রাতৃত্বের নীতির পরিপন্থী। মন্ত্রণালয় পরিস্থিতি আরও খারাপ না করার ব্যাপারে সতর্ক করেছে। এক বিবৃতিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদি আরবে অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরানের দূতাবাসের সামরিক অ্যাটাশে, সহকারী সামরিক অ্যাটাশে এবং দূতাবাসের ৩ জন কর্মীকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে মন্ত্রণালয় তাদেরকে অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে নওরোজের শুভেচ্ছা বার্তায় একথা জানান পুতিন। বার্তায় পুতিন বলেন, কঠিন এই সময় মস্কো তেহরানের বিশ্বস্ত বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবেই থাকবে। তবে পুতিন বন্ধুত্বের বার্তা দিলেও বাস্তবে রাশিয়া ইরানকে কতটা সাহায্য করছে তা নিয়ে শঙ্কা রয়েছে অনেক ইরানিদের মাঝে। কারণ কিছু ইরানি সূত্রের দাবি, ১৯৭৯ সালের বিপ্লবের পর ইরান বর্তমানে সবচেয়ে বড় সংকটের মধ্য দিয়ে গেলেও মস্কোর পক্ষ থেকে আসলে সাহায্য খুব একটা পাওয়া যাচ্ছে না। রাশিয়া মনে করে ইরান ও ইসরায়েলের এই সংঘাত পুরো মধ্যপ্রাচ্যকে এক গভীর গহ্বরে ঠেলে দিয়েছে এবং এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এই সংঘাতের ফলে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে, যার প্রত্যক্ষ সুবিধা পাচ্ছে রাশিয়া। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ নেতৃত্বের একের পর এক পতনে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে চরম উত্তেজনা বিরাজ করছে। আলী লারিজানি এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর শীর্ষ কমান্ডারদের হত্যার ঘটনাকে ইসরায়েল তাদের গোয়েন্দা ও সামরিক সক্ষমতার এক বিশাল বিজয় হিসেবে উদযাপন করলেও এই নিধন কৌশল দীর্ঘমেয়াদে কতটা কার্যকর হবে তা নিয়ে খোদ ইসরায়েলি বিশ্লেষকদের মধ্যেই গভীর সংশয় রয়েছে। শারমিন স্বপ্নার প্রতিবেদন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার প্রথম দিন নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ সামরিক কমান্ডাররা। এরপর থেকেই যৌথ হামলায় একের পর এক নিহত হচ্ছে ইরানের শীর্ষ নেতারা। বিশ্লেষকদের মতে ইসরায়েল পরিকল্পিতভাবে শীর্ষ নেতাদের হত্যা করে ইরানকে দুর্বল করতে চায়। তাদের ধারণা, এতে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী দুর্বল হবে এবং জনগণের মধ্যে বিদ্রোহের সুযোগ তৈরি হতে পারে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক ভিডিও বার্তায় দাবি করেছেন, এ ধরনের ধারাবাহিক আঘাত ইরানি জনগণকে তাদের ভাগ্য নিজেদের হাতে তুলে নেওয়ার সুযোগ করে দিবে। তবে লারিজানির হত্যাকাণ্ড নতুন করে প্রশ্ন তুলেছে, ইসরায়েল কি কৌশলগতভাবে এই হত্যাকাণ্ড চালাচ্ছে নাকি সুযোগ পেলেই তা করছে। অনেক বিশেষজ্ঞ সতর্ক করে বলেছেন, এই কৌশল উল্টো ফলও বয়ে আনতে পারে। আবার কিছু বিশ্লেষকের মতে এই কৌশল ইরানকে এতটাই দুর্বল করতে পারে যে তারা পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্রের সক্ষমতা নিয়ে সমঝোতায় আসতে বাধ্য হতে পারে। তবে অন্য বিশ্লেষকরা বলছেন, শীর্ষ নেতাদের হত্যা উল্টো কট্টরপন্থীদের শক্তিশালী করতে পারে। লারিজানিকে তুলনামূলক বাস্তববাদী নেতা হিসেবে দেখা হতো, তার জায়গায় আরও কট্টর নেতারা ক্ষমতায় এলে সংঘাত আরও বাড়তে পারে। ইসরায়েলি সামরিক গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান বলেন, ইরানের নেতৃত্বের বেঞ্চ অনেক দীর্ঘ। খামেনির মৃত্যুর পর তার ছেলে মোস্তফা খামেনি স্থলাভিষিক্ত হওয়া প্রমাণ করে যে কেবল মাথা কেটে একটি আদর্শিক সরকারকে উপড়ে ফেলা সম্ভব না। হামাস ও হিজবুল্লাহর উদাহরণ টেনে তিনি বলেন, শীর্ষ নেতারা মারা গেলেও সংগঠনগুলো এখনো টিকে আছে।
ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার সাবেক প্রধান অমি আয়লনের মতে এ ধরনের হত্যাকাণ্ড মধ্যপ্রাচ্যে চরম অরাজকতা সৃষ্টি করতে পারে। এছাড়া নেতানিয়াহুর গণ অভ্যুত্থানের স্বপ্ন বিভ্রান্তিকর হতে পারে, কারণ ইরানের বর্তমান শাসনের উপর লাখ লাখ মানুষ নির্ভরশীল, যারা নিজেদের অস্তিত্ব রক্ষায় শেষ পর্যন্ত রক্তক্ষয়ী লড়াই চালিয়ে যাবে। শারমিন স্বপ্না, ৭১। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলো নিরাপদ চলাচল নিশ্চিত করতে একযোগে কাজ করার ঘোষণা দিয়েছে ২২টি দেশ। জলপথটিতে ইরানি অবরোধের নিন্দা জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, জাপান এবং দক্ষিণ কোরিয়া। মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনও শামিল হয়েছে এই উদ্যোগে। তবে জোটের বেশিরভাগ দেশই ইউরোপের। ২২টি দেশের পক্ষ থেকে দেয়া এক যৌথ বিবৃতিতে ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করা হয়। বিবৃতিতে বলা হয়, ইরানি বাহিনী বর্তমানে হরমুজ প্রণালীকে কার্যত অবরুদ্ধ করে রেখেছে, যা আন্তর্জাতিক বাণিজ্য ও নিরাপত্তার জন্য চরম হুমকি। এই রুটে জাহাজের নিরাপদ পারাপার নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানে প্রস্তুত দেশগুলো। উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে ঈদ পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠানে রয়েছে নিষেধাজ্ঞা। কুয়েতের পর্যটন স্থানগুলোতে ব্যাপক লোক সমাগম না হলেও সতর্কতা ও বিধিনিষেধ মেনে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় প্রবাসীদের। কুয়েত থেকে সহকর্মী সাদেক রিপনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত। সতর্কতা ও বিধিনিষেধ মেনে ঈদের ছুটিতে পরিচিত বন্ধু বান্ধব পরিবার নিয়ে ঈদের আনন্দ শুভেচ্ছা বিনিময় করতে মালিয়া, মেরিনা বিচ, শার্ক টাওয়ারে স্বল্প পরিসরে দেখা যায় প্রবাসীদের। ঈদের দিন সকালবেলা নামাজ শেষ করে কিছু পাক করে খাওয়া দাওয়া করে মা বাবার উপরে সময় দিয়ে সারাদিন ঘুম, তারপর বিকাল টাইম হইলে ঘোরাঘুরি। আজকে ঈদ উপলক্ষে আমরা কর্মব্যস্ততার কারণে হয়তো সব সময় তেমন ভাবে ঘোরাফেরা করতে পারি না, তো আজকে আসলাম সবাই মিলে বিচে ঘোরার জন্য। বিধিনিষেধের ফলে ব্যবসা বাণিজ্যে মন্দাভাব, এভাবে যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে থাকলে কাজকর্ম হারানোর শঙ্কায় এইবারের বেশিরভাগ প্রবাসীদের ঈদ আনন্দে ভাটা পড়েছে। দেশে যাওয়ার জন্য টিকিট কিনছিলাম, কিন্তু দেশে যাওয়া হয় নাই। আমরা প্রবাসী যারা আটকে আছি তাদের আমাদের সরকারের কাছে একটা আবেদন, যে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা যেন করে সরকার। মন খারাপ, কি করবো, এই জন্য ঘোরার জন্য একটু মনটা ভালো করার জন্য ঘুরতে আসলাম আর কি। ঈদে আর কি ঘুরতে আসলাম আমরা এই জায়গায়। দেশে তো যাওয়া হইলো না, দেশে যাওয়া যে প্রকার ক্যান্সেল হয়ে গেছে, এই জন্য সালমিয়া উৎসুকে ঘুরতে আসলাম। পরিবারের সাথে ঈদ করতে টিকিট করা প্রবাসীরা আছেন ফ্লাইট চালুর অপেক্ষায়। বিশেষ ফ্লাইট চালুর দাবি জানান অনেকে। চৈতি সরোয়ার, ৭১। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মরুভূমি অঞ্চল ডেথ ভ্যালি ন্যাশনাল পার্ক, যেখানে সাধারণত চোখে পড়ে শুধু ধুলা আর পাথর, কিন্তু এবার সেই বিরান ভূমি রূপ নিয়েছে রঙিন ফুলের সমারোহে। এক বিরল সুপার ব্লুমে হাজার হাজার বুনো ফুলে ঢেকে গেছে পুরো এলাকা। সৃষ্টি ঘটকের রিপোর্ট। মরুভূমির বুক জুড়ে যেন হলুদ আর বেগুনের রঙিন কার্পেট। যেখানে সাধারণত থাকে শুকনো মাটি, সেখানে এখন ফুটেছে হাজারো বুনো ফুল। ডেথ ভ্যালি ন্যাশনাল পার্ক, যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে গরম জায়গা, সেই জায়গাতেই দেখা মিলছে এই অবিশ্বাস্য দৃশ্যের। এই দৃশ্যটা অবিশ্বাস্য রকমের সুন্দর। বুনো ফুলগুলো এতটাই কোমল। আমি পেশায় একজন ফুল ব্যবসায়ী, তাই আমি ছবি তুলছি যাতে আমার ফুল ব্যবসায়ী বন্ধুদেরও পাঠাতে পারি। আবহাওয়াটাও আমাদের জন্য একদম উপযুক্ত। এ ধরনের ফুল ফোটা খুব ঘন ঘন হয় না, প্রায় 10 থেকে 15 বছরে একবার দেখা যায়। তাই সুযোগ পেলেই এটি উপভোগ করে নেওয়া উচিত। পার্ক কর্তৃপক্ষ বলছে, গত বছরের শেষ দিকে অস্বাভাবিক বৃষ্টিপাতই এই সুপার ব্লুমের মূল কারণ। এখানকার দৃশ্য অন্য যে কোনো মরুভূমির চেয়ে আলাদা। মৃত মনে হওয়া জায়গা থেকেও জীবনের উত্থান দেখা যায়। এই বিরল দৃশ্য দেখতে দেশ বিদেশ থেকে ছুটে আসছেন পর্যটকরা। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও, সবাই বন্দী করতে চাইছেন এই ক্ষণস্থায়ী সৌন্দর্য। নভেম্বরে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে, যা পুরো বছরের গড় বৃষ্টিপাতের কাছাকাছি। এটাই এই ফুল ফোটার পরিবেশ তৈরি করেছে। মরুভূমির গাছপালা টিকে থাকার জন্য বিশেষ কৌশল অবলম্বন করে। শীতকালে ছোট অবস্থায় বেড়ে ওঠে, আর অনুকূল পরিবেশ পেলেই হঠাৎ ফুলে ভরে যায় চারপাশ। আমি প্রায় 1 বছর আগে পরিবার নিয়ে স্প্রিং ব্রেকে এখানে এসেছিলাম। তখন এখানে কোনো ফুলই ছিল না, কিন্তু এখন জায়গাটা একেবারে অসাধারণ সুন্দর লাগছে। আমি সত্যি ভাবিনি এখানে কিছু জন্মাতে পারে, কিন্তু এটা সত্যি খুব সুন্দর। মরুভূমির কঠিন পরিবেশেও যে জীবন নতুন করে জেগে উঠতে পারে, এই সুপার ব্লুম যেন তারই প্রমাণ।
বিশেষজ্ঞরা বলছেন এমন দৃশ্য খুব অল্প সময়ের জন্যই থাকে, তাই সুযোগ থাকতেই উপভোগ করতে ছুটছেন মানুষ। প্রকৃতির এই বিরল রূপ আবার কবে দেখা যাবে তা অনিশ্চিত, তবে আপাতত ডেথ ভ্যালি ন্যাশনাল পার্ক রঙিন ফুলের স্বর্গে পরিণত হয়েছে। সৃষ্টি ঘটক, ৭১। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল ৯:৩০ আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।